প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের এমন একটা যুদ্ধের ভিতরের গল্প শোনাবো যে যুদ্ধটা আমেরিকা শুরু করেছিল চরম অহংকার নিয়ে, কিন্তু আজ তারা আক্ষরিক অর্থেই পালানোর পথ খুঁজছে। হ্যাঁ, আমি ইরানের সাথে আমেরিকার সংঘাতের কথাই বলছি, কিন্তু ভিডিওর শেষে আমি আপনাদের এমন একটা গোপন সত্য জানাবো যা শুনলে আপনি বুঝতে পারবেন কেন এই যুদ্ধটা আসলে আমেরিকার কফিনে শেষ পেরেক ঠুকতে যাচ্ছে এবং কেন পুরো মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্যাল কন্ট্রোল চিরতরে পশ্চিমাদের হাতছাড়া হতে যাচ্ছে। আপনারা যারা ভাবছেন আমেরিকা এখনও বিশ্বে ছড়ি ঘোরাচ্ছে, তারা আজকের এই বিশ্লেষণটা দয়া করে খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের দৃষ্টিভঙ্গি এই যুদ্ধের মাঝে একদম বদলে যাবে। আসুন একেবারে ফ্যাক্ট এবং ডেটা দিয়ে কথা বলি। আজ 27 মে ঠিক সকাল 10টায় আমেরিকার অন্যতম প্রধান মূলধারার সংবাদ মাধ্যম CNN এই রিপোর্টটি প্রকাশ করেছে। তাদের এই রিপোর্টের শিরোনামটা একটু খেয়াল করুন। শিরোনামটা হলো ট্রাম্প মাইট নট হ্যাভ এ গুড ওয়ে আউট অব দ্য ইরান ওয়ার, অর্থাৎ ইরান যুদ্ধ থেকে বের হয়ে আসার কোনো সম্মানজনক বা ভালো উপায় হয়তো ট্রাম্পের কাছে আর অবশিষ্ট নেই। দর্শক, একটু লজিক্যালি চিন্তা করুন, যে CNN বা পশ্চিমা মিডিয়াগুলো দিনরাত কেবল আমেরিকার সামরিক শক্তির গুণগান গায়, তারা হঠাৎ করে কেন এরকম একটা চরম হতাশার খবর ছাপতে গেল? আসল ব্যাপারটা হলো পরিস্থিতি এখন আমেরিকার স্ট্যাবলিশমেন্টের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে চলে গেছে। তারা বুঝতে পারছে যে তারা এমন একটা ফাঁদে পা দিয়েছে যেখান থেকে সামনে এগোলেও বিপদ আর পিছিয়ে আসলেও চরম অপমান। আজকের এই CNN এর রিপোর্টটি কোনো সাধারণ খবর নয়, এটা মূলত পশ্চিমা বিশ্বের পতনশীল আধিপত্যের একটি স্বীকারোক্তি মাত্র। আপনারা জানেন যে পশ্চিমাদের একটা পুরনো অভ্যাস আছে, তারা যখন কোনো যুদ্ধ শুরু করে তখন তারা তাদের দেশের জনগণকে বোঝায় যে এটা হবে একটা কেক ওয়াক বা খুব সহজ একটা জয়। ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সাথে এই সংঘাতের মাত্রা বাড়িয়েছিলেন তখনও কিন্তু ঠিক একই কাজ করা হয়েছিল। কিন্তু CNN এর আজকের এই 27 মে সকাল 10টায় প্রকাশিত রিপোর্টটি বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। আমেরিকার জনগণ এখন এই যুদ্ধ নিয়ে চরম বিরক্ত। তারা বুঝতে পারছে যে এই সংঘাতের কোনো ইতিবাচক ফলাফল আসার সম্ভাবনা নেই। শুধু তাই নয়, আমেরিকার সাধারণ মানুষ এখন আর বিশ্বাসই করছে না যে ইরানকে কোনো ছাড় দিতে বাধ্য করা যাবে। অর্থাৎ আমেরিকা যে শর্তগুলো ইরানের উপর চাপিয়ে দিতে চেয়েছিল তার কানাকড়িও যে অর্জিত হবে না, সেটা খোদ আমেরিকানরাই এখন বিশ্বাস করা শুরু করেছে। এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে দর্শক, একটা যুদ্ধ জেতার জন্য শুধু শক্তিশালী অস্ত্র থাকলেই হয় না, দেশের মানুষের সমর্থন লাগে। যখন দেশের মানুষ বুঝতে পারে যে তাদের সরকার একটা অর্থহীন এবং অহংকারী যুদ্ধে লিপ্ত হয়েছে, তখন সেই সরকারের পরাজয় মূলত সেখান থেকেই শুরু হয়ে যায়। আসুন এবার একটু গভীরে যাওয়া যাক। CNN তাদের রিপোর্টে বলছে যে যুদ্ধ থামানোর জন্য একটা চুক্তির কথা হয়তো বাতাসে ভাসছিল, কিন্তু চুক্তির যে শর্তগুলো বাইরে লিক হয়ে এসেছে সেগুলো আমেরিকার কট্টরপন্থী রিপাবলিকানদের কাছে একেবারেই অগ্রহণযোগ্য। কেন জানেন? কারণ সেই কট্টরপন্থীরা চরম আতঙ্কে ভুগছে। তারা সিগন্যাল দিচ্ছে যে এই মুহূর্তে যদি আমেরিকার সরকার যুদ্ধ থামানোর জন্য কোনো চুক্তি করে, তবে সেই চুক্তি মূলত ইরানকে যুদ্ধের আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী করে তুলবে। খেলাটা বুঝলেন দর্শক? এই পয়েন্টটা হলো আজকের আলোচনার সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু, মাস্টার স্ট্রোক। আমেরিকা যখন যুদ্ধ শুরু করেছিল ইরানকে দুর্বল করার জন্য, তাদের অর্থনীতি ধ্বংস করার জন্য, তাদের সামরিক শক্তিকে পঙ্গু করার জন্য, আর আজ আমেরিকার নেতারাই ভয় পাচ্ছে যে যুদ্ধ থামলে ইরান উল্টো আরও শক্তিশালী হয়ে আবির্ভূত হবে। এটাই হলো নন ওয়েস্টার্ন দেশগুলোর কৌশলগত ধৈর্যের জয়। ইরান
পশ্চিমা প্রপাগ্যান্ডায় পা না দিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় নিজেদের অবস্থান ধরে রেখেছে। তারা পশ্চিমাদের ডাবল স্ট্যান্ডার্ডের কাছে কোনো মতেই মাথা নত করেনি। সিএনএন তাদের আজকের এই রিপোর্টে বেশ কিছু চাঞ্চল্যকর জনমত জরিপ তুলে ধরেছে। ফক্স নিউজের মতো কট্টর কনজারভেটিভ মিডিয়ার পোল বলছে মাত্র 39% আমেরিকান ভোটার চায় যে আমেরিকার লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত এই সামরিক অভিযান চলুক। অন্যদিকে 61% মানুষ বলছে না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যুদ্ধ এখনই শেষ করো। একটু চিন্তা করে দেখুন দর্শক, যে ফক্স নিউজ সবসময় যুদ্ধের পক্ষে গলা ফাটায় তাদের দর্শকরাই এখন বলছে যে অনেক হয়েছে, এবার থামো। একইভাবে নিউ ইয়র্ক টাইমসের পোল বলছে 52% ভোটার চায় আমেরিকা এখনই সামরিক অভিযান বন্ধ করুক। এমনকি যদি ইরানের সাথে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো চুক্তি নাও হয় তবুও। মাত্র 37% মানুষ বলছে চুক্তি না হলে যুদ্ধ চালিয়ে যেতে। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো আমেরিকার জনগণ তাদের দেশের তথাকথিত গ্লোবাল পুলিশ হওয়ার যে ভণ্ডামি সেটা ধরে ফেলেছে। তারা বুঝতে পারছে যে হাজার হাজার মাইল দূরে অন্য একটা সার্বভৌম দেশের উপর খবরদারি করতে গিয়ে আমেরিকা মূলত নিজেদের অর্থনীতি এবং বৈশ্বিক সম্মান, এই দুটো জিনিসকেই পুরোপুরি জলাঞ্জলি দিচ্ছে। এবার আসুন সবচেয়ে বড় পশ্চিমা মিথ্যাচারের জায়গাটিতে, ইরানের পরমাণু কর্মসূচি। সিএনএন আজকের এই রিপোর্টে বলছে যে নিউ ইয়র্ক টাইমসের জরিপ অনুযায়ী মাত্র 22% আমেরিকান বিশ্বাস করে যে এই যুদ্ধ ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করার ক্ষেত্রে খুব সুফল হবে। অথচ মনে করে দেখুন, গত গ্রীষ্মেই ট্রাম্প প্রশাসন গলা ফাটিয়ে দাবি করেছিল যে তারা ইরানের পরমাণু কর্মসূচিকে একেবারে ওয়াইপ আউট, নিশ্চিহ্ন করে দিয়েছে। দর্শক, এটাই হলো পশ্চিমা মিডিয়া এবং তাদের রাজনীতিবিদদের আসল চেহারা। তারা প্রথমে টিভিতে এসে বড় বড় কথা বলে, মিথ্যে বিজয়ের দাবি করে, আর যখন বাস্তবতার মুখোমুখি হয় তখন দেখা যায় তাদের সেই দাবির কোনো ভিত্তিই নেই। মাত্র 22% মানুষ যখন তাদের সরকারের কথা বিশ্বাস করে তখন বুঝতে হবে সেই দেশের সরকার তার ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ হারিয়েছে। 50% মানুষ সরাসরি বলছে যে আমেরিকা এই কাজে ব্যর্থ হবে। ওয়াশিংটন পোস্ট এবং এনবিসি নিউজের পোলও বলছে 65% আমেরিকান একেবারেই বিশ্বাস করে না যে কোনো চুক্তি হলে সেটা ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে পারবে। এখানে ইরানের দাবার চালটা বুঝতে হবে দর্শক। আমেরিকা ভেবেছিল তারা খুব সহজে ইরানকে তাদের শর্ত মানতে বাধ্য করবে, কিন্তু আজকের এই বহুমেরু বিশ্বে এখন আর আমেরিকার একচ্ছত্র আধিপত্য নেই। ইরান খুব ভালো করেই জানে যে তাদের পেছনে রাশিয়া, চীন এবং ব্রিক্সের মতো শক্তিশালী বিকল্প অর্থনীতি ও কৌশলগত ব্লক দাঁড়িয়ে আছে। পশ্চিমাদের এই স্যাংশন বা অবরোধের রাজনীতি এখন বুমেরাং হয়ে আমেরিকার দিকেই ফিরে আসছে। সিএনএনের এই রিপোর্টে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে যে নিউ ইয়র্ক টাইমসের পোল অনুযায়ী 55% মানুষ মনে করে এই যুদ্ধের যে খরচ তা কোনোভাবেই আমেরিকার জন্য লাভজনক হবে না। মাত্র 21% মানুষ মনে করে এটা লাভজনক। অর্থাৎ ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে মধ্যপ্রাচ্যে নিজেদের সেনাঘাঁটিগুলোতে আতঙ্ক নিয়ে বসে থেকে আমেরিকা আসলে কি অর্জন করছে? এই যে এত বড় একটা শূন্য। আপনারা যারা ভাবছেন আমেরিকার ক্ষতি শুধু অর্থনৈতিক, তাদের জন্য সিএনএনের এই রিপোর্টে আরও ভয়ানক কিছু ডেটা আছে যা ওয়াশিংটন পোস্টের পোল থেকে নেওয়া হয়েছে। 61% আমেরিকান মনে করে এই যুদ্ধের কারণে আমেরিকার উপর সন্ত্রাসী হামলার ঝুঁকি অনেক বেড়ে গেছে। 56% মানুষ বলছে এই সংঘাত বিশ্বে আমেরিকার মিত্রদের সাথে তাদের সম্পর্ককে দুর্বল করে দিয়েছে। আর 89% মানুষ মনে করে এর ফলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আরও বহু গুণ খারাপ হবে। দেখুন দর্শক, পশ্চিমা বিশ্ব সবসময় নিজেদেরকে শান্তিরক্ষক হিসাবে দাবি করে, তাই না? কিন্তু তাদের নিজেদের জনগণই এখন স্বীকার করছে
যে আমেরিকা যেখানেই হাত দেয় সেখানেই অশান্তি বাড়ে। এই যে আমেরিকার সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া, এর মানে কি? এর মানে হলো ইউরোপের অনেক দেশ যারা আমেরিকার মিত্র, তারাও এখন আমেরিকার এই পাগলামিকে সমর্থন করতে চাইছে না। অন্যদিকে ইরান অত্যন্ত সফলভাবে একটা একটা করে তাদের গুটি সাজাচ্ছে। সিএনএন এর আজকের এই রিপোর্টটি ট্রাম্পের ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটা অশনি সংকেত। সিএনএন তাদের নিজেদের পোল থেকে বলছে মাত্র 20% আমেরিকান বিশ্বাস করে যে ট্রাম্প ইরানের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এরপর 59% মানুষ ট্রাম্পের উপর কোনো আস্থাই নেই। কিন্তু দর্শক, এখানে শুধু ট্রাম্পকে দোষ দিলে লাভ নেই। এটা আসলে পুরো আমেরিকান ফরেন পলিসি এস্টাবলিশমেন্টের ব্যর্থতা। ট্রাম্প একসময় খুব দম্ভ করে বলেছিলেন যে তিনি শুধুমাত্র ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ, আনকন্ডিশনাল স্যারেন্ডার মেনে নেবেন। তিনি বলেছিলেন তার মূল লক্ষ্য হলো ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করা। কিন্তু আজকের বাস্তবতা কি? সিএনএন নিজেই স্বীকার করছে যে আলোচনার টেবিলে আমেরিকার সেই বড় বড় শর্তগুলো এখন ক্রমাগত দুর্বল হয়ে যাচ্ছে। লজিক্যালি চিন্তা করুন, যে আমেরিকা নিঃশর্ত আত্মসমর্পণের কথা বলতো, তারা আজ তাদের মিডিয়া আজ যে কোনো উপায়ে একটা ফেস সেভিং ডিল বা সম্মান বাঁচানোর চুক্তি খুঁজছে। কেন? কারণ ইরানকে শেষ করা তো দূরের কথা, আমেরিকার এই আগ্রাসনের কারণেই এই ইরান এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি সংগঠিত। তারা মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে। ট্রাম্প শুরুতে দুটো মারাত্মক ভুল করেছিলেন, যা সিএনএন এর এই রিপোর্টেও উঠে এসেছে। প্রথমত, এই যুদ্ধ শেষ করার জন্য তার কাছে কোনো সুস্পষ্ট অর্জনযোগ্য পরিকল্পনা ছিল না। দ্বিতীয়ত, তিনি সাফল্যের মানদণ্ড এত উঁচুতে সেট করেছিলেন যে এখন সেটা ছোঁয়া তার পক্ষে একেবারেই অসম্ভব। তাহলে এখন আমেরিকার সামনে উপায় কি ভাই? হয়তো আবার নতুন করে বড় পরিসরে আক্রমণ শুরু করে যুদ্ধকে দীর্ঘায়িত করা, যেটা আমেরিকার জনগণ একেবারেই এই মুহূর্তে চাইছে না। অথবা কোনো মতে লেজ গুটিয়ে পালিয়ে আসা। দর্শক, ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে শেষে একটা গোপন সত্য উন্মোচন করব। আজকের এই সিএনএন এর এই প্রকাশিত রিপোর্টের আসল অর্থ কি দাঁড়াচ্ছে? আসল সত্যটা হলো আমেরিকা এখন আর মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারক নয়। এই যুদ্ধ থেকে আমেরিকা যদি এখন খালি হাতে ফিরে আসে, তবে সেটা হবে গ্লোবাল সাউথ এবং নন ওয়েস্টার্ন দেশগুলোর জন্য একটা বিশাল সিগনাল। সিগন্যালটা হলো আমেরিকাকে চ্যালেঞ্জ করা যায় এবং তাদেরকে হারানোও সম্ভব। এটাই আমেরিকার সবচেয়ে বড় আতঙ্ক। তারা ভয় পাচ্ছে যে ইরান যদি এই যুদ্ধে টিকে যায় এবং আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসে, তবে তা পুরো বিশ্বে একটা চেইন রিয়াকশন তৈরি করবে। সৌদি আরব, ইউএইর মতো এই যে আমেরিকার যত পুরনো মিত্র আছে, এই মিত্ররা তখন আমেরিকার দিক থেকে মুখ ফিরিয়ে পুরোপুরি চীন এবং ব্রিক্সের দিকে একটু একটু করে ঝুঁকে পড়বে। পেট্রোল ডলারের পতন ত্বরান্বিত হবে। আমেরিকার সামরিক আধিপত্যের যে রূপকথা, সেটা চিরতরে ভেঙে যাবে। সিএনএন এর রিপোর্টে যে বলা হয়েছে, গেটিং আউট নাও মাইট জাস্ট বি দ্য লাস্ট টেরিবল অপশন, বা এখনই বের হয়ে যাওয়াটা হয়তো সবচেয়ে কম খারাপ অপশন। এর মানেই হলো আমেরিকা এখন হার স্বীকার করার প্রস্তুতি নিচ্ছে। দেখুন, পশ্চিমা বিশ্বের ভণ্ডামি এবং তাদের ডাবল স্ট্যান্ডার্ড আজ সারা পৃথিবীর মানুষের সামনে পরিষ্কার। তারা মানবাধিকারের কথা বলে, কিন্তু নিজেদের আধিপত্য বিস্তারের জন্য কোনো কারণ ছাড়াই যুদ্ধ চাপিয়ে দেয়। কিন্তু সময় এখন বদলে গেছে। মাল্টিপোলার ওয়ার্ল্ডে কোনো একটি দেশের একক খবরদারি আর চলবে না। ইরান, রাশিয়া, চীনের মতো দেশগুলো প্রমাণ করে দিচ্ছে যে স্ট্র্যাটেজি এবং জিওপলিটিক্যাল দাবার চালে পশ্চিমাদেরকেও মাত দেওয়া সম্ভব। দর্শক, আজকের এই বিশ্লেষণ থেকে একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার,
যে আমেরিকার দম্ভ আজ তাদের নিজেদের ফাঁদেই আটকা পড়েছে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রেখে যেতে চাই, আপনার কি মনে হয় আমেরিকা কি তাদের এই ব্যর্থতা মেনে নিয়ে মধ্যপ্রাচ্য থেকে নিজেদের গুটিয়ে নেবে, নাকি নিজেদের পতন ঠেকানোর মরিয়া চেষ্টায় নতুন কোনো ভয়ঙ্কর ভুল করে বসবে? আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশে একটি নামকরা অনলাইন পোর্টালের একটি খবর, যে খবরটি আবার অসংখ্যবার হাজার হাজার বার ফেসবুক এবং অন্যান্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হয়েছে। খবরটা হলো আওয়ামী লীগের 3 জন গুরুত্বপূর্ণ নেতা, জনাব সালমান এফ রহমান, তারপর জনাব ফজলে নূর তাপস আর জনাব সাইদ খোকন, তাদের 3 জনের বাড়ি এই শেখ হাসিনা সরকার পতনের পর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভাঙচুর হয়েছে, তারপর অনেকটা বলতে গেলে পরিত্যক্ত হয়েছে। খবর যেটা বের হয়েছে সেটা হলো এই 3টি বাড়ি, যে বাড়িগুলো রাজধানীর অভিজাত এলাকা গুলশানে, 3টি বাড়িতে মেরামত চলছে। তারপর সেই জিনিসগুলো অর্থাৎ বাড়িগুলো যেভাবে পরিত্যক্ত ছিল সেই পরিত্যক্ত বাড়িতে তারা দারোয়ান নিয়োগ দিয়েছে এবং ঝাড়পোছের কাজ হচ্ছে। এই দৃশ্য দেখে অনেকে বলার চেষ্টা করছেন যে হঠাৎ করে আওয়ামী লীগের এরকম শীর্ষ 3 জন যে নেতা, তারা কেন তাদের বাড়ি মেরামত করাচ্ছেন? তারা কি কোনো গ্রিন সিগন্যাল পেয়েছেন, বা তারা কি বাংলাদেশে ফিরে আসছেন, বা তারা ফিরে আসলে ওই বাড়িতে তারা থাকতে পারবেন, ওই বাড়ি তারা ভাড়া দিতে পারবেন, বা ওই বাড়ি তারা ভোগ দখল করতে পারবেন? এই ধরনের যে নিশ্চয়তা, এটা কি তারা পেয়েছেন কিনা, এগুলো নিয়ে প্রশ্ন অনেকে তুলেছেন। এই খবরটি দেখার পরে আমি খোঁজ খবর নিলাম অন্যান্য বিষয়, যে এই 3 জন তো আছে, এর বাইরে জেলা পর্যায়ের কিংবা ধরুন উপজেলা পর্যায়ের অনেক নেতাকর্মী, যাদের বাড়িঘর, হাজার হাজার বাড়িঘর এভাবে ভাঙচুর হয়েছে আংশিকভাবে, পরিপূর্ণভাবে। আমরা হয়তো পেপার পত্রিকায় দেখেছি অল্প কয়েকজন, মাশরাফির বাড়ি, মাশরাফি বিন মুর্তজার বাড়ি আগুন লেগেছে, সেটা দেখেছি। তারপরে চট্টগ্রামে মহিবুল হাসানের বাড়ি ভাঙচুর হয়েছে, সেটা দেখেছি, যাদেরটা দেখেছি। এর বাইরে আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, সংসদ সদস্য, এদের বাড়িঘর কিন্তু ভাঙচুর হয়েছে, তছনছ হয়েছে। অবাক করার বিষয় হলো যে প্রায় সবার বাড়ি ইতিমধ্যে মেরামত করা হয়ে গেছে এবং সেগুলো ব্যবহার উপযোগী হয়ে পড়েছে। এটা যখন সবার চোখের আড়ালেই ঘটনাগুলো ঘটেছে, ঠিক সেই সময়টিতে আবার আমাদের যে রাজনীতি, সেই রাজনীতিতে অনেকগুলো মেরুকরণ দেখা দিয়েছে। প্রথম থেকে শুরু করি, একেবারে টপ, সেটা হলো শেখ হাসিনা ফিরে আসবেন। শেখ হাসিনা ফিরে আসবেন, আবার কবে আসবেন? আগস্ট মাসের মধ্যে আসবেন, কেউ বলছেন 6 মাসের মধ্যে আসবেন, কেউ বলছেন ট্রাভেল পাস নিয়ে আসবেন। উনি অবশ্য বলেছেন যে আমি আসবো, আমার জন্য প্লেন পাঠিয়ে দিন। এটা আমি শুনেছি নিজ কানে, ওনার একটা অডিও, যদি সেটা এআই নির্ভর না হয়। এরপরে অন্যান্য যে সকল নেতা, যেমন বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক থেকে শুরু করে যে সকল ওনার কাছাকাছি নেতৃবৃন্দ রয়েছেন, একমাত্র ওয়াদুল কাদের সাহেব ছাড়া গত 1 সপ্তাহে প্রায় সবাই তারা তাদের যে ভিডিও ফুটেজ আছে সেখানে তারা বানিয়ে দিয়েছেন, বক্তব্য দিয়েছেন যে আমরা আসছি। নেতাকর্মীদেরকে চাঙ্গা করার কথা বলছেন, তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন এবং তাদেরকে বলছেন মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য যে কোনো সময় তারা আসবে। আওয়ামী লীগের যে সকল স্টার পলিটিশিয়ান আছেন, যারা মাসলম্যান হিসেবে পরিচিত, তারা ইতিমধ্যে, আমি কারো নাম বললাম না, এই কারণে অনেকে এখন এমন অবস্থা হয়ে গেছে যে কারো নাম বললে তারা খুশি হয় যে আমার নাম বলেছেন। তা আমি হয়তো 2 জনের নাম বললাম, 3 জন, তৃতীয় ব্যক্তি তিনি হয়তো মনে মনে চিন্তা করলেন যে কেন আমার নাম বলা হলো না, আমি কি কোনো অংশে কম, আমার কি পেশি শক্তি নেই? তো এই অর্থে আমি বললাম যে যাদের যাদের মাসেল পাওয়ার আছে সারা বাংলাদেশে, আওয়ামী লীগের জাতীয়ভাবে যাদেরকে চেনেন,
এরকম লোকজনের নামে তারা নিজেরা অথবা তাদের নামে নানা রকম ফটো কাটছিয়ে দেওয়া হচ্ছে নেত্রীর নির্দেশ পাওয়া পর্যন্ত বা নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সবাই এয়ারপোর্টে হাজির হবা। এই গেল 3 নম্বর, মানে শেখ হাসিনার বক্তব্য, তার যারা পলিটিক্যাল উইংস রয়েছেন বা তার যে সকল পলিটিক্যাল কিচেন ক্যাবিনেটের সদস্য রয়েছেন তারা, এবং তার দলে যারা মাসেলম্যান রয়েছেন, এর মধ্যে আপনারা সবাই নাম বলে এক নামের চিনবে, এভরিবডি, তারা কিন্তু অনেকে ভিডিওতে এসে কথা বলেছেন, তাদের নেতাকর্মীরা তাদের নামে যে পেজ চালান সেই পেজ থেকে তাদেরকে তারা যে বাণী দিয়েছেন সেখানে এই বক্তব্য যে আপনারা রেডি থাকেন, আমরা শক্তি প্রয়োগ করে রাজপথে নামবো। 4 নম্বর ঘটনা হলো যে ছাত্রলীগ এই সময়টাতে একের পর এক কমিটি দিয়ে যাচ্ছে, অনেকটা জামাতের মতো করে তারা কমিটি পুনর্গঠিত করছে, নতুন নতুন কমিটি দিচ্ছে, এবং সেই সকল কমিটির কারা সভাপতি সেক্রেটারি হলেন সেটা আবার ইন্টারনেটে চলে আসছে এবং আমরা সেটা দেখতে পাচ্ছি। সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, অথবা সরকার ইজ নট ইন এ পজিশন, মানে এখানে সরকারের কোনো ক্ষমতাই নাই যে এই জায়গাগুলোতে তারা একটু খোঁচা মারবেন। গেল ছাত্রলীগের ঘটনা। এর বাইরে যারা পত্রপত্রিকা আছেন, টকশোতে আছেন, আমাদের মতো লোকজন যারা যাচ্ছেন, এই লোকজন সহ যারা ধরেন আমলা, কামলা, কূটনীতিবিদ, জেনারেল, মোরাললেস মিডিয়ার সঙ্গে যাদের সম্পৃক্ততা রয়েছে, গত 2 মাস ধরে প্রায় সবাই আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হয়নি, এবং শেখ হাসিনার গুণগান করে তারা সবাই বক্তব্য দিচ্ছেন। এবং এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, অদ্ভুত ঘটনা, যে সরকারের বয়স 100 দিনও হয়নি, এরই মধ্যে সালাউদ্দিন সাহেবকে একটা গালি না দিলে, তারেক রহমান সাহেবকে একটা গালি না দিলে, বিএনপিকে চাঁদাবাজ না বললে কেউ আপনার কথা শুনবে না। ইভেন আপনি যদি তাদেরকে জান্নাতের টিকিটও দেন, তাদেরকে পোলাও কুরমা খাওয়ান, তাদেরকে যদি 1 বস্তা টাকা দেন, তবুও কোনো লোক আপনার প্রতি মনোযোগী হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এই বিএনপির যে সমস্ত লোকজন রয়েছেন, পাওয়ারফুল যারা লোকজন রয়েছেন, তাদেরকে 2-4টা গালি না দিবেন, নেতিবাচক কথা না বলবেন। ফলে